আনোয়ার সাদাত, স্টুডেন্ট জয়েন করে না, তাহলে কি ক্লাস নেব? ক্লাস নিতে হবে 7 জন স্টুডেন্ট, 6 জন। ওকে স্টুডেন্ট, হাউ আর ইউ? ওকে, দেখো তোমাদের আসলে তো আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, তাই না? তোমাদের পরীক্ষা যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের মধ্যে তোমরা আমাকে বলো, এক একজন এক একটা বলো। কেউ বলো স্যার চ্যাপ্টার 10 পড়ান, কেউ বলো চ্যাপ্টার 7, কেউ বলো চ্যাপ্টার 6। তোমরা আমাকে সঠিকভাবে বলো কোনটা বোঝো না বা যেটা প্রবলেম আছে, আমি সেইগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা এটা মানে সঠিকটা আমাকে বলো, সবাই মিলে একসাথে বলো, আমি সেই চ্যাপ্টারটা দেখাবো। আমি আগে দেখে নিই তোমাদের রিকোয়ারমেন্টটা দেখে নিই, তোমরা কোন চ্যাপ্টার পড়তে চাও, কোন চ্যাপ্টার জানতে চাও। চ্যাপ্টার 7, একজনেরটা পেয়েছে চ্যাপ্টার 7। ওকে, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7। আর একজনটা পেলাম স্যার চ্যাপ্টার 10 প্লিজ। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 7। যে চ্যাপ্টার 7 লিখছো একজনই বারবার লিখছো চ্যাপ্টার 7, তোমার চ্যাপ্টার 7-এ বেশি প্রবলেম মনে হচ্ছে। স্যার চ্যাপ্টার 6, চ্যাপ্টার 10 প্লিজ, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10। জাউদুল হক, তারপরে স্যার চ্যাপ্টার 10 প্লিজ, চ্যাপ্টার 7 করান, চ্যাপ্টার 10 এবং 7-এর মধ্যে কম্পিটিশন আছে দেখি। চ্যাপ্টার 10 প্লিজ, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 পড়ালাম আমি, চ্যাপ্টার 11-এ শুধু আমি পড়েছি। হ্যাঁ, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 7। তারপরে চ্যাপ্টার 10, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 10 করান, চ্যাপ্টার 10। ওকে, তোমাদের এখানে যে কমেন্টসে আমি যেটা মনে হলো চ্যাপ্টার 10টা একটু বেশি এগিয়ে। চ্যাপ্টার 10 কিন্তু রে বাবা তোমাদের করাবো এই 25-26 জন স্টুডেন্টের যদি প্রবলেম হয় তাহলে তো কারোর প্রবলেম নাই মনে হয় নাকি। চ্যাপ্টার 10, চ্যাপ্টার 7। দেখো চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 7 এখন আমি কনফিউশনে পড়ে গেছি। চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 7 দুটোই ইকুয়াল প্রবলেম মনে হচ্ছে তোমাদের কাছে, কোনটা সিলেবাসে নাই? চ্যাপ্টার 7 স্যার আপনি এক কাজ করেন, চ্যাপ্টার 7 আর 10 পড়ান। আচ্ছা চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11 তো পড়ালাম রে বাবা, শুধু একটা ক্লাস নিই চ্যাপ্টার 11-এর উপরে। চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10। ওকে, আমার মনে হয়েছে তোমাদের চ্যাপ্টার 10-এর প্রবলেম। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার তোমাদের চ্যাপ্টার 10টা খুবই সুন্দর করে পড়িয়েছেন,
এবং 2টা ক্লাস হয়েছে এটার উপরে, এবং আমি ক্লাসগুলো ওয়াচ করেছি এবং খুবই সুন্দর করে একদম টোটালি A to Z সব তোমাদেরকে পড়িয়েছে। তো তারপরে তো চ্যাপ্টার 10-এ আর কোনো প্রবলেম থাকার কথা না, অ্যাসিড বেস সল্টে। তো এখন চ্যাপ্টার 10-এর ইয়েটা বেশি আসছে, চ্যাপ্টার 10 আর চ্যাপ্টার 7-এই প্রবলেম তোমাদের বেশি। তো ঠিক আছে, আমি তাহলে আবার কেউ কেউ লিখছো চ্যাপ্টার 11, চ্যাপ্টার 11 তো পড়ানো হয়েছে। ওকে, তো দেখো আমি চ্যাপ্টার 10-এর কিছু পড়াই, চ্যাপ্টার 7-এরও কিছু পড়াই ইম্পর্টেন্ট দেখে। চ্যাপ্টার আসলে ওইভাবে তো আমি পড়াতে পারি না, চ্যাপ্টার 10 গুছিয়ে না পড়ালে, সব A to Z গুছিয়ে না পড়ালে সেটা পুরি মজা হয় না। দেখো চ্যাপ্টার 10 হলো অ্যাসিড বেস, তোমাদের চ্যাপ্টার 10 এর প্রবলেমটা বেশি। তাহলে দেখো অ্যাসিড বেসেস এন্ড সল্ট। আসলে স্যার তো পড়িয়েছে খুব সুন্দর করে, আমি কি পড়াবো বলো, আমার তো এই জন্য পড়াতে ইয়ে হচ্ছে না। আমি স্যার খুবই সুন্দর করে পড়িয়েছেন তোমাদের, যেমন ব্লিচিং পাউডার কিভাবে তৈরি করা হয়, তারপরে অ্যাসিড কোনটা, বেস কোনটা, সল্ট কোনটা, তারপরে অ্যালকালি কোনটা, এগুলো সব পড়ানো হয়েছে। আমি এক কাজ করি, চ্যাপ্টার 7, এখানে আবার অনেকে লিখছো চ্যাপ্টার 7, আমি বরং চ্যাপ্টার 7টা শেষ করে তারপরে তোমরা কেউ মাইন্ড করো না প্লিজ, আমি চ্যাপ্টার 7টা শেষ করে লাস্টে আমি চ্যাপ্টার 10-এর উপর একটা ক্লাস দেবো। হ্যাঁ বাবা, সবাই কিন্তু মন খারাপ করো না, সবাই লক্ষ্মী ছেলে মেয়ে আমার, তোমরা মন খারাপ করো না। চ্যাপ্টার 7টা আমি পড়িয়ে তারপর চ্যাপ্টার 10 আমি তোমাদের লাস্টে একটা ক্লাস দেবো। চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 10-এর সবারই ইকুয়াল, আমি এখানে যে কমেন্টসে দেখলাম ইকুয়াল আছে আর কি। তো ঠিক আছে, চ্যাপ্টার 7টা দেখি। চ্যাপ্টার 7 হচ্ছে গ্রাভিটেশন এন্ড গ্র্যাভিটি। গ্রাভিটেশন এন্ড গ্র্যাভিটি। তো তোমরা বলো, এই জন 30-35 জন করে স্টুডেন্ট যদি ক্লাস করে তাহলে ক্লাস করতে তো মজা লাগে না, তাই না? আমি যে ক্লাস নেব মাত্র 30 to 35, দেখি লাস্ট কতজন আসছো, জয়েন করছো 40। ওকে, তো দেখো গ্রাভিটেশন এন্ড গ্র্যাভিটি। তো প্রথমেই আমরা টার্মটা শিখবো গ্রাভিটেশন কি। গ্রাভিটেশনটা হলো ফোর্স অফ অ্যাট্রাকশন। গ্রাভিটেশন হলো ফোর্স অফ অ্যাট্রাকশন। এটার একটা কাহিনী বলি। নিউটনের বয়স তখন মাত্র 23 ইয়ার্স অফ এজ। সে একটা ফিজিক্সের জটিল বিষয় নিয়ে তখন তার খুব চিন্তামগ্ন ছিল। এমন সময় সে তার বাড়ির সামনে একটা আপেল গাছের নিচে হেলান দিয়ে সে ওই ফিজিক্সের জটিল বিষয়টা নিয়ে আলোচনা করছিল। ঠিক সেই সময়ে একটা আপেল গাছ থেকে একটা অ্যাপেল এসে তার সামনে পড়ে। তখন তার হঠাৎ করে চিন্তা হলো, আচ্ছা অ্যাপেলটা তো এখানে পড়লো কেন, নিচেই পড়লো কেন? সে তো ওখানেও থাকতে পারতো বা ওপরেও যেতে পারতো, কেন সে নিচেই পড়লো? তখন এটা নিয়ে তার কল্পনা শুরু হলো এবং ফাইনালি সে একটা ল আকারে দাঁড়া করালো যে অবশ্যই আর্থের সাথে ওই অ্যাপেলের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, যার কারণে ওই অ্যাপেলটা ওখান থেকে নিচে পড়ছে। তখন সেই ফোর্স অফ অ্যাট্রাকশনকে নাম দিল গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশন। যে কোনো দুটো অবজেক্ট হলেই কিন্তু গ্র্যাভিটেশন হবে। আর পার্টিকুলারলি যদি আর্থের সাথে কোনো অবজেক্টের ফোর্স হয় তাহলে সেটা হবে গ্র্যাভিটি। তাই গ্র্যাভিটেশন, কেউ যদি বলে স্যার গ্র্যাভিটি কি ওয়ান কাইন্ড অফ গ্র্যাভিটেশন, হ্যাঁ ডেফিনেটলি। কেউ যদি বলে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আর্থ অ্যান্ড ইউ, ইট ইজ এ গ্র্যাভিটেশন, কেউ যদি বলে তাকে ভুল বলা যাবে না। কারণ গ্র্যাভিটেশনের ডেফিনেশনে বলা হয়েছে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু অবজেক্ট ইন দ্য ইউনিভার্স। তো তুমি একটা অবজেক্ট, আর্থ একটা অবজেক্ট, তাহলে দুটো অবজেক্টের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, তাহলে ডেফিনেটলি এটা একটা গ্র্যাভিটেশন অ্যান্ড অলসো গ্র্যাভিটি। যদি আমি পার্টিকুলার বলি তাহলে বলবো এটা হচ্ছে গ্র্যাভিটি। তাই বলা হয় অল গ্র্যাভিটি আর গ্র্যাভিটেশন। কিন্তু যদি বলা হয় সান অ্যান্ড মুনের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা কিন্তু আমাদের গ্র্যাভিটি না, এটা কিন্তু আমাদের গ্র্যাভিটেশন। তাই সমস্ত গ্র্যাভিটেশন কিন্তু গ্র্যাভিটি না, কিন্তু অল গ্র্যাভিটি আর গ্র্যাভিটেশন, বাট অল গ্র্যাভিটেশন আর নট গ্র্যাভিটি। এখন আসি, যেহেতু তোমাদের পড়া আছে বলে আমি এই কথাগুলো বলতে সাহস পেলাম, কারণ তোমাদের তো কম বেশি আইডিয়া আছে। তাহলে যদি বলা হয় ফোর্স অফ অ্যাট্রাকশন, গ্র্যাভিটেশন কি, আমি লিখে দিই এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি two object in the universe.
Force of attraction between any two objects in the universe is called gravitation. Gravitation. Force of attraction between any two objects in the universe is called gravitation. Example key. Example, force of attraction between sun and moon. তাহলে সান এন্ড মুনের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটাকে বলা হবে গ্র্যাভিটেশন। শুধু এটা না, মনে করো এই ওয়ালের সাথে ওই ওয়ালের বা এখানে দুটো মার্কারের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, যে কোনো দুটো অবজেক্ট হলেই হবে, দুটো অবজেক্টের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটাকে বলা হবে গ্র্যাভিটেশন। সেটাকে বলা হবে গ্র্যাভিটেশন। এখন বলো, তোমরা ক্লিয়ার হয়েছো যে গ্র্যাভিটেশন কাকে বলে? ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু অবজেক্ট ইন দ্য ইউনিভার্স। হ্যাঁ, থ্যাংক ইউ। ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু অবজেক্ট ইন দ্য ইউনিভার্স ইজ কল্ড গ্র্যাভিটেশন। তাহলে এখানে আমাদের সান এন্ড মুনের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটাকে বলা হবে গ্র্যাভিটেশন। ওকে, শুধু যদি বলা হয় এই টেবিলের সাথে ওই টেবিল বা এই রুমের সাথে ওই রুম বা দুটো অবজেক্ট, যে কোনো দুটো অবজেক্ট হলেই হবে। একটা পিঁপড়া আরেকটা পিঁপড়ার মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সে যত ছোট হোক আর যত বড় হোক, দুটো অবজেক্টের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটাকে বলা হবে গ্র্যাভিটেশন। আচ্ছা, এখন যদি বলা হয় গ্র্যাভিটেশনের এটা কি, এর আরেকটা টার্ম হলো গ্র্যাভিটি। গ্র্যাভিটি, তাহলে গ্র্যাভিটিটা কি? গ্র্যাভিটিটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ গ্র্যাভিটেশন। তবে সেই ক্ষেত্রে বলা হবে একটা অবজেক্ট হবে আর্থ আর একটা অবজেক্ট হবে নিয়ার টু আর্থ। নিয়ার টু আর্থ কথাটা অর্থাৎ আর্থ কোন অবজেক্টকে কি তার সেন্টারের দিকে টানে। ভালো করে খেয়াল করো, এই একটা হলো আর্থ, এই একটা হলো আর্থ। এই কোন অবজেক্টকে কি করে? আর্থ প্রত্যেকটা অবজেক্টকে, আমার তোমাকে যে কোনো অবজেক্টকে কিন্তু কাছাকাছি সে তার ফোর্সের সেন্টারের দিকে সে কিন্তু অ্যাট্রাকশন করে, সে তার সেন্টারের দিকে অ্যাট্রাকশন করে। এই অ্যাট্রাকশন ফোর্সটাকেই বলা হবে আমাদের কি? গ্র্যাভিটি। আর এই অ্যাট্রাকশন ফোর্সকেই বলা হয় ওয়েট অফ দ্য অবজেক্ট। খুব ইন্টারেস্টিং। অর্থাৎ এই অবজেক্টটার যে ফোর্সে আর্থ টানছে নিচের দিকে, সেই ফোর্সটাই কিন্তু আমাদের ওয়েট অফ দ্য অবজেক্ট। আর এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আর্থ এন্ড এনি আদার অবজেক্ট নিয়ার টু আর্থ ইজ কল্ড গ্র্যাভিটি। তাহলে আমরা বলতে পারি ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আর্থ এন্ড এনি আদার অবজেক্ট নিয়ার টু আর্থ। তাহলে এখানে লিখে ফেলি আমরা ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন between earth and any other object near to earth is called gravity. যেমন এক্সাম্পল কি? earth and me। তাহলে আমার সাথে আর্থের যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটাকে আমরা বলবো গ্র্যাভিটি। তবে এই কথাটা লিখবা নিয়ার টু আর্থ। এই নিয়ার টু আর্থ না হলে হবে না। যেমন যদি বলে সান এবং আর্থের মধ্যে কি, সান এবং আর্থের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, বলতে পারো ইট ইজ এ গ্র্যাভিটি অর গ্র্যাভিটেশন। কেউ একজন বলো তো দেখি, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আর্থ এন্ড মুন, সরি আর্থ এন্ড সান, দেখি কেমন পারো। এটাকে আমরা গ্র্যাভিটি বলবো না গ্র্যাভিটেশন বলবো? এটা কি গ্র্যাভিটি বলা যাবে না যাবে না? ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আর্থ এন্ড সান, এটা কি গ্র্যাভিটি বলা যাবে না যাবে না? তোমাদের কাছে আমার প্রশ্ন। ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আর্থ, এটা কি গ্র্যাভিটি বলা যাবে? আর্থ এন্ড সান, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আর্থ এন্ড সান, এটা কি গ্র্যাভিটি বলা যাবে না যাবে না? তোমাদের কাছে প্রশ্ন আমার। একজন লিখেছো গ্র্যাভিটি, ফারুক পাটোয়ারি, তুমি বলছো যে গ্র্যাভিটি বলা যাবে। আচ্ছা, এটা গ্র্যাভিটেশন। কেউ বলছো গ্র্যাভিটেশন, সবগুলোই তো গ্র্যাভিটেশন। দুটো অবজেক্ট হলেই গ্র্যাভিটেশন, নো ডাউট, সবাই গ্র্যাভিটেশন। গ্র্যাভিটি, সব গ্র্যাভিটি গ্র্যাভিটেশন। আমার প্রশ্ন হলো এটা কি গ্র্যাভিটি বলা যাবে না যাবে না? এটা আমাদের তোমার কাছে প্রশ্ন। একজন লিখছো নো স্যার, সাইদ আহমেদ লিখছো নো স্যার,
শামিমা সাইদ ফ্লোরা তুমি লিখছো গ্রাভিটেশন। হ্যাঁ গ্রাভিটেশন তো বটেই, আমি আগেও বলছি এটা গ্রাভিটেশন, সমস্ত গ্রাভিটেশন। কিন্তু প্রশ্ন হলো এটা কি গ্রাভিটি বলা যাবে? একটা অবজেক্ট এখানে আর্থ আছে আর একটা অবজেক্ট হলো সান, তাহলে এই ক্ষেত্রে কি আমরা এটা গ্রাভিটি বলতে পারবো না পারবো না? তোমাদের কাছে প্রশ্ন। এটা লিখছো গ্রাভিটি, কেউ লিখছো গ্রাভিটি বলা যাবে, কেউ গ্রাভিটি, আমি তো আবার বলছি গ্রাভিটেশন তো বটেই, গ্রাভিটি বলা যাবে কি না? কেউ লিখছো গ্রাভিটি বলা যাবে, ইয়েস স্যার গ্রাভিটি বলা যাবে, নো। দেখো সরি, এটা আসলে তোমাদের কনসেপশন ক্লিয়ার না, এটাকে আমরা কখনোই গ্রাভিটি বলতে পারবো না। যদিও তোমার বইতে লেখা আছে ওয়ান অবজেক্ট আর্থ এন্ড এনি আদার অবজেক্ট ইজ কল্ড গ্র্যাভিটি, বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট এ গ্র্যাভিটি, ইট ইজ এ গ্র্যাভিটেশনাল ফোর্স। কারণ এই আর্থ কিন্তু অন্য কোনো অবজেক্টকে, ওই সানকে কিন্তু টেনে তার দিকে আনতে পারে না, এই ফোর্স সেই তার নেই, তাহলে এই ক্ষেত্রে সেটা হবে আমাদের গ্র্যাভিটেশন। এখানে গ্র্যাভিটি বললে একটু এরর হবে, এটা গ্র্যাভিটেশন বলা যাবে না। আর ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি বইতে তোমাদের বইতে কিন্তু ক্লিয়ার করে দেওয়া নেই, এখানে হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আর্থ অ্যান্ড এনি আদার অবজেক্ট। বাট অ্যাকচুয়ালি এর যে ডেফিনেশনটা, যে আর্থ কোনো অবজেক্টকে যে ফোর্সে তার নিচের দিকে তার সেন্টার বরাবর অ্যাট্রাকশন করে তাকে নিচে নামায়, সেই ফোর্সটাকেই বলা হবে গ্র্যাভিটি ফোর্স। তো সেখানে এই গ্র্যাভিটি ফোর্স হলে নিয়ার টু আর্থ হতে হয়, মানে আর্থের কাছাকাছি কোনো অবজেক্ট হতে হয়। এই জন্য ডেফিনেশনটা হলো ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আর্থ অ্যান্ড এনি আদার অবজেক্ট নিয়ার টু আর্থ ইজ কল্ড গ্র্যাভিটি। কিন্তু আর্থ কি পারে সানকে টেনে আমাদের পৃথিবীতে আনতে পারে, আর্থে আনতে পারে না। তাহলে এখানেও একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে ডেফিনেটলি, এবং সেই ফোর্স অফ অ্যাট্রাকশনকে বলা হবে আমাদের গ্র্যাভিটেশন। আচ্ছা আরেকটা কথা, যদি বলা হয় ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ইউ অ্যান্ড আর্থ, তাহলে এটা কি গ্র্যাভিটি? ইয়েস। এটা কি গ্র্যাভিটেশন? ইয়েস, অলসো কারেক্ট। কারণ গ্র্যাভিটেশনে বলা হয়েছে যে কোনো দুটো অবজেক্ট, আবার গ্র্যাভিটিতে বলা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আর্থ অ্যান্ড এনি আদার অবজেক্ট নিয়ার টু আর্থ। তাহলে যদি আমি স্পেসিফাই করি তাহলে এটা একটা গ্র্যাভিটি, আবার আমি যদি বলি ইট ইজ অলসো গ্র্যাভিটেশন, ইট ইজ অলসো কারেক্ট। তাহলে গ্র্যাভিটেশন এন্ড গ্র্যাভিটি এই দুটোতে কোনো কারোর প্রবলেম থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। আমি দুটো টার্ম পড়েছি গ্র্যাভিটেশন এন্ড গ্র্যাভিটি, তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, স্যার গ্র্যাভিটেশন এন্ড গ্র্যাভিটি। তোমাদের কারোর প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো গ্র্যাভিটেশন এন্ড গ্র্যাভিটি নিয়ে। আমি কিন্তু ক্লিয়ার বলার চেষ্টা করেছি, গ্র্যাভিটেশন হলো ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু অবজেক্ট ইন দ্য ইউনিভার্স, আর গ্র্যাভিটি হলো ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আর্থ অ্যান্ড এনি আদার অবজেক্ট নিয়ার টু আর্থ। তাহলে যে কোনো দুটো অবজেক্ট হলেই গ্র্যাভিটি হবে, গ্র্যাভিটেশন হবে। তাহলে এখন যদি প্রশ্ন আসে যে তোমার হাতে একটা ম্যাঙ্গো আছে, তাহলে আমের সাথে এই আর্থের যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা কি আমরা গ্র্যাভিটেশন বলতে পারবো? ইয়েস, কারণ দুটো অবজেক্ট হলেই তো হবে, তাহলে ইট ইজ অলসো গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন। এখন ক্লিয়ার কিনা? তোমাদেরকে আবার একটু প্রশ্ন, তোমরা সবাই কি বুঝতে পেরেছো? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ওকে, আন্ডারস্টুড স্যার, ওকে। তাহলে আমরা গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন সম্বন্ধে আমরা মোটামুটি জানলাম। এখন এই গ্র্যাভিটেশন নিয়ে নিউটনের যে ল, অর্থাৎ ল অফ গ্র্যাভিটেশন, খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, লেখো স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য নিউটনস ল অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। লেখো, প্রশ্ন লেখো, স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য নিউটনস ল অফ gravitational force, gravitational force। দেখো নিউটনস ল অফ gravitational ফোর্স। দেখো আমি বোর্ডে একটা দুটো ফিগার ড্র করি। দেখো এই একটা অবজেক্ট আর এই একটা অবজেক্ট, দুটো অবজেক্ট। এই অবজেক্টের সেন্টার থেকে এই অবজেক্টের ম্যাস ধরে নিলাম আমরা m1, আর এই অবজেক্টের ম্যাস ধরলাম আমরা n2, আর এই অবজেক্ট থেকে এই অবজেক্টের মধ্যে ডিসটেন্স, এই ডিসটেন্স আমরা ধরলাম d। আর এই দুটো অবজেক্টের মধ্যে তাহলে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ডেফিনেটলি একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। তখন এই নিউটন দুটো অবজেক্টের মধ্যে সে ক্যালকুলেট করেছে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কেমন হবে।
তো ফোর্স অফ অ্যাট্রাকশন ডিপেন্ড করে কার উপরে জানো? দুটো বডির ম্যাসের প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে। ফোর্স অফ অ্যাট্রাকশন দুটো বডির ম্যাসের প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে, নাম্বার 1। নাম্বার 2 ডিসটেন্সের উপরে ডিপেন্ড করে। তাহলে কেউ যদি প্রশ্ন করে আচ্ছা ফোর্স অফ অ্যাট্রাকশন ডিপেন্ড করে কার উপরে, আমরা বলবো দুটো বডির ম্যাসের প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে। নাম্বার 2 হলো আর কিসের উপরে? ডিসটেন্সের উপরে ডিপেন্ড করে। আচ্ছা ভালো কথা, তাহলে ম্যাসের প্রোডাক্ট যদি বেশি হয়, নিউটন বলছে দুটো বডির ম্যাসের প্রোডাক্ট যদি বেশি হয় ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। ম্যাসের প্রোডাক্ট, দুটো বডির ম্যাসের প্রোডাক্ট যদি বেশি হয় তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। তাহলে আমি তোমাদের কোন একটা ক্লাসে বলেছিলাম ইলেকট্রিসিটি চ্যাপ্টারে, one thing is more, another thing is more, that term is called the directly proportional। তাহলে আমি কি বলতে পারি না, the force of attraction between any two objects in the universe is directly proportional to the product of the mass of the two bodies। এটা proportional sign। আমি বলতে পারি force of attraction is directly proportional to the product of the mass of the two bodies। এটার মানে হলো ম্যাসের প্রোডাক্ট যত বেশি হবে ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে। এখন আসা যাক, আমি একটু তোমাদের ক্যালকুলেশন করে দেখাই। মনে করো m1 ম্যাস, ফার্স্ট কেস, দুটো কেস স্টাডি করি। ফার্স্ট কেসে এখানে মনে করো m1 এর ভ্যালু 10 কেজি আর এখানে m2 এর ভ্যালু হলো আমাদের 20 কেজি। তাহলে এখানে টোটাল প্রোডাক্ট কত? m1 m2 কত? m1 m2 গুণ করলে 200 কেজি স্কয়ার হয়, রাইট? আর এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন ধরলাম F1। আর এখানে দেখো এই সেকেন্ড কেসে আমি ধরলাম এখানে m1 এর ভ্যালু ধরো 20 কেজি আর m2 এর ভ্যালু হলো আমাদের 20 কেজি। তাহলে m1 m2 কত? এখানে 400 কেজি স্কয়ার। তাহলে বলো তো দেখি, এখানে 200 আর এখানে কিন্তু 400, রাইট? তাহলে এখানে 200 এখানে 400, তাহলে এখানে ফোর্স হলো আমাদের F2। তো অ্যাকর্ডিং টু দ্য ল কি হবে? F2 is greater than F1। কারণ এখানে সেকেন্ড ক্ষেত্রে আমাদের ম্যাসের প্রোডাক্ট কিন্তু 400 কেজি স্কয়ার আর এখানে ম্যাসের প্রোডাক্ট হলো 200 কেজি স্কয়ার। তাহলে এটা অবশ্যই ম্যাসের প্রোডাক্ট বেশি, তাই এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন F2 মাস্ট বি গ্রেটার দ্যান দা F1। তাই নিউটন বলছে the force of attraction between any two objects is directly proportional to the product of the mass of the two bodies। অর্থাৎ ম্যাসের প্রোডাক্ট যত বেশি হবে ফোর্স অফ অ্যাট্রাকশনটা তত বেশি হবে। একটা কথা গেল, এই তিনটা কথা বলা আছে। এক নাম্বারটা গেল এটা। দুই নাম্বারটা হলো এখানে লিখি এক নাম্বারটা আবার ফ্রেশ করে, F proportional to m1 m2। দুই নাম্বারটা কি বলছে জানো? ডিসটেন্স যত বেশি হবে ফোর্স অফ অ্যাট্রাকশন তত কমে যাবে, স্কয়ার হারে কমে যাবে। অর্থাৎ ডিসটেন্সের উপরে ডিপেন্ড করে। ডিসটেন্স যত কম হবে অর্থাৎ কাছাকাছি হবে ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু বাড়বে। কিভাবে বাড়বে? ডাইরেক্টলি স্কয়ারলি প্রপোর্শনাল হারে বাড়বে আমাদের। অর্থাৎ ডিসটেন্স যত কম হবে আমাদের ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, ডিসটেন্স যত বেশি হবে ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাবে। তাই ডিসটেন্স মোর, ফোর্স অফ অ্যাট্রাকশন লেস, ডিসটেন্স মোর, ফোর্স অফ অ্যাট্রাকশন লেস, দিস টার্ম ইজ কল্ড দ্য ইনভার্সলি প্রপোর্শনাল। মনে থাকবে, one thing is more, another thing is less, that is the inversely proportional। তাই নিউটন বলছে, দেখো টার্মটা লিখি, ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল মানে 1/, ইনভার্সলি মানে 1/, ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার ডিসটেন্স বিটুইন দ্য টু বডিজ। অর্থাৎ স্কয়ার হারে কমে যাবে। ডিসটেন্স যদি তোমাদের বাড়ানো হয় ডাবল তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন 1/4 হয়ে যাবে। ডিসটেন্স যদি বাড়ানো হয় 5 টাইমস 1/25 টাইমস কমে যাবে। কথা ক্লিয়ার? অর্থাৎ ডিসটেন্স যত বাড়ানো হবে স্কয়ার হারে কমে যাবে। তাই আমরা এটা লিখতে পারি, ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার ডিসটেন্স বিটুইন দ্য টু বডিজ। আচ্ছা, তাহলে দুটা গেল। আর তিন নাম্বারটা কি জানো? হুইচ অ্যাক্টস, এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন কোন দিকে অ্যাক্ট করবে? হুইচ অ্যাক্টস along with the straight line joining them। এর সেন্টার থেকে এর সেন্টারে যদি আমরা জয়েন করে দিই তাহলে সেই জয়েনিং বরাবর ফোর্স অফ অ্যাট্রাকশনের যে লাইন সেটা হলো দুটো বডির সেন্টার দিয়ে যদি কানেক্ট করা হয় যে স্ট্রেট লাইন পাওয়া যায়, সেই স্ট্রেট লাইন বরাবর সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা অ্যাক্ট করবে। এই হলো আমাদের ল। তাহলে যদি আমি গুছিয়ে বলি একসাথে একটা বড় প্রায় 5-6 লাইন, সেটা যদি বলি তিনটা টার্ম আছে এখানে, মনে রাখবে। নাম্বার 1, ওইভাবে তো বলবো না, একসাথে বলবো। The force of attraction between any two bodies in the universe
is directly proportional to the product of the mass of the two bodies, inversely comma দিয়ে inversely proportional to the square distance between the two bodies, and which acts along with the straight line joining them. আর একবার বলবো, বলার পরে তোমরা কে কে লিখতে পারবে আমি দেখব, যদি না লিখতে পারো আমাকে লিখে দিতে হবে, এটাই হচ্ছে বড় কথা। তারপর আমার মনে হয় পারা উচিত। শোনো, Newton stated that the force of attraction between any two objects in the universe is directly proportional to the product of the mass of the two bodies, comma, inversely proportional to the square distance between the two bodies, and which acts along with the straight line joining them. এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, কে কে লিখতে পারবা? যারা যারা পারবা না আমাকে বলো, আমি লিখে দেব দরকার হলে। স্যার কেন জানি বুঝি নাই, কোনটা বুঝো নাই বলো বাবা, না বুঝলে আমাকে বলতে হবে। স্যার কেন জানি বুঝি নাই। Force of attraction between any two objects in the universe is directly proportional to the product of the mass of the two bodies, comma, inversely proportional to the square distance between the two bodies, and which acts along with the straight line joining them. তোমাদের কাছে খাতা কলম থাকলে তোমরা লিখে নাও, আমি মুখে বলি তোমরা লিখে নাও। Are you ready to write? স্যার পারবো, তাও একটু লিখে দেন। বা সুন্দর কথা লিখেছো, পারবো না স্যার লিখে দেন। অবভিয়াসলি পারবো স্যার, স্যার লিখতে পারবো। তোমরা একটু লেখো না বাবা, আমি একটু তোমাদের লক্ষ্মী ছেলে মেয়ে সবাই আমার, লেখো, একটু খাতা নাও, একটু খাতা নাও। দেখো ইনভার্সলি, একজন বলছে সেকেন্ড নাম্বারটা একটু বুঝিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ। যদি মনে করো আমি তাহলে এটা এরকম কেস স্টাডি করে বুঝিয়ে দিই। দেখো মনে করো ফার্স্ট কেস এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন, মনে করো এফ এর ভ্যালু প্রথমে ছিল ফার্স্ট কেসে আমাদের ডি এর, এটা সমান সমান ধরো ডি এর ভ্যালু ছিল 2 মিটার, এখানে ডি এর ভ্যালু 2 মিটার, তাহলে এখানে এফ এর ভ্যালু 1/2 স্কয়ার না অ্যাকর্ডিং টু দ্য রুলস, তাহলে এখানে f1 ধরো, তাহলে f1 এর ভ্যালু কত হলো 1/4, 1/4 মানে 0.25। এবার আসো এই ডিসটেন্সটাকে আমরা এক কাজ করলাম 3 করলাম, সেকেন্ড কেসে আমরা এটাকে আমরা d এর ভ্যালু 3 করলাম, তখন f2 এর ভ্যালু কত? f2 এর ভ্যালু হবে আমাদের 1/d², তাহলে 1/3 স্কয়ার ইকুয়ালস টু 1/9, 1/9 মানে কত 0.111 এরকম হয়তো একটা কিছু আসে। তাহলে বলো এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন সেকেন্ড ক্ষেত্রে হলো 0.111 আর প্রথম ক্ষেত্রে ছিল f1 ইকুয়ালস টু 0.05, তাহলে অবশ্যই f1 ইজ গ্রেটার f2, তার মানে ডিসটেন্স বাড়িয়েছি, ফোর্স অফ অ্যাট্রাকশন কমে গেছে। আগে ডিসটেন্স ছিল 2 মিটার, সেখানে ছিল আমাদের 0.25 নিউটন, আর এখন আমরা 3 মিটার করেছি, বাড়িয়ে দিয়েছি ডিসটেন্সটা, সেখানে কিন্তু আমাদের ফোর্স অফ অ্যাট্রাকশন হলো 0.111। অর্থাৎ ডিসটেন্স যত বাড়াবো ফোর্স অফ অ্যাট্রাকশন স্কয়ার হারে ইনভার্সলি প্রপোর্শনাল স্কয়ার হারে আমাদের কমে যাবে। ডিসটেন্স যত বাড়াবো স্কয়ার হারে আমাদের ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাবে, ডিসটেন্স যত কমাবো ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে। এইটাই হলো ইনভার্সলি প্রপোর্শনাল। ওয়ান থিং ইজ মোর, অ্যানাদার থিং ইজ লেস, that is called inversely proportional, or one thing is less, another thing is more, that is the inversely proportional. আর যদি one thing is more, another thing is more, or one thing is less, another thing is less, that is called directly proportional. তো এখানে দেখো ডিসটেন্স বাড়াচ্ছি, ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাচ্ছে, ডিসটেন্স কমাচ্ছি, ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে, ইট মিনস ইট ইজ দ্য ইনভার্সলি প্রপোর্শনাল। তবে সেই ক্ষেত্রে স্কয়ার হারে কমে যায়, তাই এটা আমি লিখছি স্কয়ারলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা, তোমরা একটু লিখে নাও তো সবাই প্লিজ, আমি মুখে 3 বার বলবো, তোমাদের লিখে নিতে হবে। লেখো ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু অবজেক্ট ইন দ্য ইউনিভার্স, force of attraction between any two object in the universe, লিখছো সবাই? force of attraction between any two object in the universe is directly proportional to the product of the mass of the two bodies. Force of attraction between any two object in the universe is directly proportional to the product of the mass of the two bodies, comma,
তারপর লিখো ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার ডিস্টেন্স বিটুইন দ্য টু বডিজ, কমাতে লিখো ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার ডিস্টেন্স বিটুইন দ্য টু বডিজ, inversely proportional to the square distance between the two bodies. Inversely proportional to the square distance between the two bodies, and which acts along with the straight line joining them, and which acts along with the straight line joining them, and which acts along with the straight line, which acts along with the straight line joining them. আমি ফাইনালি তোমাদের ক্যামেরার সামনে যে আমি আরেকবার বলছি, the force of attraction between any two objects in the universe is directly proportional to the product of the mass of the two bodies, comma, inversely proportional to the square distance between the two bodies, and which acts along with the straight line joining them. This is the statement of Newton's law of gravitational force. অনেক বড়, কিন্তু সেগমেন্ট করে নিবা যে ম্যাসের প্রোডাক্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ডিস্টেন্সের সাথে ইনভার্সলি স্কয়ার প্রপোর্শনাল, আর এটা অ্যাড করবে তার স্ট্রেট লাইন জয়েন করলে যে স্ট্রেট লাইন পাওয়া যায়, দুটো বডির সেন্টার দিয়ে জয়েন করলে যে স্ট্রেট লাইন পাওয়া যায়, ওই স্ট্রেট লাইন বরাবর এই ফোর্সটা অ্যাক্ট করবে। আমি আবারও বলি, ফাইনালি বলি আমি এক্সপ্লেনেশনে চলে যাব। দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু অবজেক্ট ইন দ্য ইউনিভার্স is directly proportional to the product of the mass of the two bodies, comma, inversely proportional to the square distance between the two bodies, and which acts along with the straight line joining them. এখন বলো সবাই ক্লিয়ার লিখছো? স্যার ডান। স্যার আমি একটা বুঝি নাই। কোনটা বুঝো নাই? স্যার লিখে দিলে ভালো হতো। কেন রে বাবা, আমি তো মুখে বললাম তোমাদের লিখে নেওয়ার মতো করে, এখন আবার লিখতে গেলে একটা টাইম লস না? স্যার রিপিট, স্যার ইউ টোল্ড টু ফাস্ট। ওকে, আচ্ছা ওকে, সরি, আমি টু ফাস্ট এখন আমার লেখা হয়ে যেত দুইবার করে। আচ্ছা লেখো, নিউটন স্টেট দ্যাট the force of Newton stated that force of attraction state that the force of attraction between any two objects in the universe is directly proportional to the product of the mass of two bodies comma inversely proportional to the square distance between the two bodies and which acts along with the straight line joining them এই হলো আমাদের নিউটনস ল। আমার তো লিখতে বেশি সময় লাগেনি। এবার ক্লিয়ার তো? স্যার লিখে দেন, স্যার একটু স্লো বলেন। এই যে লিখে দিস একটা ছেলে, the force of attraction between any two objects in the universe is directly proportional to the product of the masses of the two bodies, inversely proportional to the square distance between the two bodies। তারপর লিখছে which acts
হুইচ অ্যাডস অ্যালং উইথ স্ট্রেট লাইন জয়নিং দেম। তোমার নামটা কি বাবা? শাহিনুল অরুণ। আচ্ছা, তোমার ফেসবুক আইডির নাম আমি তোমার নাম জানি। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমাকে একটা রিকোয়ারমেন্ট পাঠিয়েছিলে স্যার চ্যাপ্টার 7 পড়ান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এখানে লিখে দিয়েছো, দেখো ওর কমেন্টসে লেখা আছে পুরাটা। রিপ্লাইং আবিয়া সুলতানা মিস ডিফারেন্স বিটুইন দ্য ডিফারেন্ট রিয়াকশান। তোমরা এখন একটা জিনিস পড়ার মধ্যে আর একটা ডিফারেন্স, এটা নিয়ে তোমার এখন কি? তাহলে তোমার ওখানে তুমি এই ক্লাস করার পরে সেটা অন্য সময় তুমি বলো। স্যার লেখা শেষ। ওকে, এখন আসো এক্সপ্লানেশন। আমি মুছে ফেললাম এটা। দেখো এক্সপ্লানেশন, ফিগারটা ড্র করো। এক্সপ্লানেশন করতে গেলে ফিগারটা ড্র করতে হবে। লেখো explanation আমরা লিখবো let the two bodies, লেখো let the two bodies of masses m1 and m2 are kept in d-meter apart from each other if force of attraction be F. If the force of attraction be F, then we can write according to the Newton's law of gravitation force, force F proportional to m1 m2 আর নিচে d স্কয়ার একসাথে লিখলাম। যেমন দেখো F proportional to x, F proportional to y, F proportional inversely proportional to z, তাহলে লেখা যায় কত জানো? F proportional to x into y divided by z। তাহলে আমাদের ছিল F proportional to m1 m2 আর একটা ছিল F inversely proportional to d স্কয়ার। তাহলে ম্যাথমেটিক্যালি এই দুটোকে যদি একসাথে লিখি তাহলে লেখা যায় F proportional to m1 m2 by d স্কয়ার। और আমরা লিখতে পারি আমরা লিখতে পারি F equals to এই প্রপোর্শনাল আর ইকুয়াল সাইন তুলে দিয়ে ইকুয়াল সাইন আর একটা কনস্ট্যান্ট লিখতে হয় m1 m2 by d স্কয়ার। এখানে সাইড নোট দেব, here G is called here G is called gravitational constant। এটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলে। আর এর একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা তোমার পরের ক্লাসে গিয়ে লাগবে, বাট এখন তোমার বইতে দেওয়া আছে কি নাই তারপরে মুখস্থ করবা। 6.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আমি বড় করে লিখছি, নিচে হয়তো যদি না দেখা যায়। এখানে দেখো ভ্যালুটা ভালো করে জানবা। g এর ভ্যালু হলো 6.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, that is the value of g। এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটাই হলো আমাদের নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের ফর্মুলা। অর্থাৎ নিউটন স্টেট দ্যাট the force of attraction between any two objects in the universe is directly proportional to the m1 and m2 are kept in d-meter apart from each other. If the force of attraction be F, then we can write according to the Newton's law of gravitational force. Very good, Abir Haq. Okay, thank you lot miss. আচ্ছা, G universal কি? Universal constant or gravitational constant. Very good. G কে বলা হয় universal constant। প্রশ্ন হলো ইউনিভার্সাল কনস্ট্যান্ট কেন বলে জানো?
এটা কোনো মিডিয়ামের উপরে ডিপেন্ড করে না, ম্যাসের উপরে ডিপেন্ড করে না, বডির ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে না। এই জন্য এই ভ্যালুটাকে বলা হয় ইউনিভার্সাল কনস্ট্যান্ট। দ্য ভ্যালু ডাজন্ট ডিপেন্ডস অন দ্য এনিথিং, দ্যাট ইজ দ্য মিডিয়াম, ডিস্টেন্স, মানে অ্যামাউন্ট, এটা কারোর উপরে ডিপেন্ড করে না বলেই এই ভ্যালুটার নাম হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ইট ইজ অলসো কল্ড দ্য ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এবং এর ভ্যালু হলো 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। যদি বলা হয় স্যার এই ইউনিটটা কিভাবে আসলে পরীক্ষা আসে, হোয়াট ইজ দ্য ইউনিট, দেখো ইউনিটটা আমি তোমাদেরকে দেখাই কিভাবে এই ইউনিটটা এসছে। এখানে ফর্মুলাটা ছিল F = G × m1 m2/d²। তাহলে ক্রস মাল্টিপ্লাই করো, F × d² = G × m1 m2। এবার এটা এদিকে নিয়ে আসো, G × m1 m2 = F × d²। তাহলে এখন লেখা যায় G লেখা যায় F × d² / m1 m2। এখন ইউনিট বসাও। What is F? F is the force. Force এর ইউনিট হলো নিউটন। D distance, distance এর ইউনিট মিটার, so মিটার স্কয়ার। mass m1 kg into mass another mass kg, তাহলে লেখা যায় নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার। এন্ড কেজি স্কয়ারটা যদি উপরে চলে যায় তাহলে লেখা যায় নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। That is the unit. How to calculate the or how to find out the unit of gravitational constant. তোমার যদি এটাও প্রশ্ন আসতে পারে, প্রশ্নের তো কোনো মাথা মুন্ড নেই। How to calculate the unit of gravitational constant? তখন তুমি লিখবে কোথা থেকে জানো? We know F = এখান থেকে লিখে এই পর্যন্ত বের করে দিবে, 2 মার্কস হয়ে গেল। How to calculate the unit of gravitational constant? এখন দেখি তোমাদের নিউটনস ল অফ গ্র্যাভিটেশন ফোর্সটা ক্লিয়ার কিনা। নিউটনস ল অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কি ক্লিয়ার? আর এখানে নিউটনস ল অফ গ্র্যাভিটেশনাল ফোর্স আমি তোমাদেরকে ইকুয়েশন দিয়ে বের করে দিলাম, F = G × m1 m2/d²। এখন আমরা অ্যাপ্লিকেশন শিখব, অর্থাৎ এইটা নিয়মে ম্যাথ আসবে, এবং এই ম্যাথগুলো শেখাটাই আমাদের সবথেকে ইম্পর্টেন্ট। আমি দেখো ভ্যারাইটিস টাইপের এই ফর্মুলা দিয়ে কত স্টাইলের ম্যাথ করাই। আমি কিন্তু 13টা নিয়ম শিখিয়ে দিই, যে একটা বাড়াবো একটা কমাবো, একটা কমাবো একটা বাড়াবো, দুটোই বাড়াবো দুটোই কমাবো। সেই ক্ষেত্রে তোমার একটা ক্লিয়ার কনসেপশন, যেভাবেই আসুক না কেন ইনশাল্লাহ পারবে। তো ওকে, আগে বলো এইটা তোমার ক্লিয়ার হয়েছে কিনা? ইয়েস স্যার ক্লিয়ার, ইয়েস স্যার ক্লিয়ার, ইয়েস স্যার, আলহামদুলিল্লাহ বুঝেছি স্যার, দ্যাট ওয়াজ এ নাইস এক্সপ্লেনেশন স্যার। ওকে ওকে ঠিক আছে। এখন আসা যাক, তাহলে আমরা ফর্মুলাটা কি শিখলাম, এবং ফর্মুলাটা যেটা শিখলাম সেটা দেখো। আমি আবার ফর্মুলাটা লিখে তোমাদের এক্সপ্লেন করে তারপরে আমি তোমাদের অ্যাপ্লিকেশনে যাব। তাহলে F = G × m1 m2/d²। তাহলে এখানে প্রত্যেকটা টার্ম আমরা জানবো। হিয়ার লেখো সবাই, হিয়ার F = force of attraction, force of attraction, force of attraction, এটার ইউনিট এখানে লিখছি ইউনিট, এটা নিউটন, নিউটনকে অনলি ক্যাপিটাল এন দিয়ে লিখতে হয়। এখানে G মানে কি? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটার ইউনিট হলো নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। m1 = কি? mass of first body, এটার ইউনিট কেজি। এখানে m2 কি? mass of second body, এটাও ইউনিট হলো আমাদের কেজি। আর d কি? d হলো ডিসটেন্স বিটুইন দ্য টু বডিজ, এটার ইউনিট হলো মিটার। এই যে একটা ফর্মুলা শিখতে গেলে, একটা ফর্মুলা জানতে গেলে সবার আগে তোমার এই জিনিসটা জানা দরকার, যে ফর্মুলাটা কি এবং ওই ফর্মুলার যে টার্মগুলো আছে সেই টার্মগুলো কি এবং তার ইউনিটগুলো কি, এটা সবার আগে জানতে হবে। অর্থাৎ আমি এই ফর্মুলাটা কিভাবে আসলো, নিউটন কিভাবে বের করেছে সেটা দেখালাম, এবং এই ফর্মুলাতে প্রত্যেকটা টার্ম কি সেটা লিখছি এবং প্রত্যেকটা টার্মের ইউনিট লিখছি। আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যদিও তুমি জি এর ভ্যালু পুট করার দরকার নেই, কিন্তু দেখো ইন্টারেস্টিং ম্যাটার হলো অন্যান্য যে কোনো স্কুলে
আমি অনেক স্কুলের কথা জানি, সব স্কুলের টিচাররা, আমি বিকারুন্নেসা নুন স্কুলে জানি, রেসিডেন্সিয়াল স্কুলে জানি এবং প্রিপারেটরি স্কুলে জানি, প্রত্যেকটা স্কুলের টিচাররা জি এর ভ্যালু বসিয়ে করে দিয়েছে তারা ম্যাথ। বাট আমাদের স্কুলে আমরা জি এর ভ্যালু বসিয়ে মনে হয় কেউ করায়নি। আমি করাতে গেলেও এখানে আমরা করাতে পারি না, যেটা বইতে আছে সেটাই আমরা করাই। তো এখানে জি এর ভ্যালুটা তুমি বসে করলেও সমস্যা নেই, তবে জটিলতা করার দরকার নেই, কারণ বোর্ডে তোমার জি এর ভ্যালু না দিলেও হবে, তাই জটিল মধ্যে যাওয়ার দরকার নেই। জি এর ভ্যালু 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা হলো আমাদের জি এর ভ্যালু, এটা হলো জি এর ভ্যালু। কারণ স্টুডেন্ট এই ভ্যালুটা বসিয়ে করে দিলে জটিল হয়ে যাবে, অনেকে পারবে না, কিন্তু বোর্ডে এরকম কোনো নেসেসারি কোনো নিয়ম নেই, জি এর ভ্যালু বসালেও মার্কস দিবে, না বসালেও মার্কস দিবে। তো তুমি পরে কি করবা যখন তুমি 9 এ উঠবা, কিন্তু এই মুহূর্তে তোমার জটিলের যাওয়ার মধ্যে কোনো দরকার নেই। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখন অ্যাপ্লিকেশনে যাব। আগেটা লিখেছো কিনা বলো আমাকে, তারপরে আমি বোর্ডটা মুছে আমি একটা ম্যাথ দেব তোমাদের। Okay, yes sir, one of my friends from that school told me the value of G এখানে বসেছে। Thank you very much. Okay. Yes, রাজু স্যার আমাদেরকে শিখিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সাইব স্যার টোল্ড মি দ্য ইউজ অফ ভ্যালু অফ জি। ওকে, যদি ভ্যালু জি ইউজ করো হবে, জি ইউজ না করলেও হবে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। তুমি জি এর ভ্যালু ইউজও করতে পারো, না করলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন আসো দেখো, আমি একটা স্টেম দেবো, একটা অঙ্ক দেব, এবং সেখান থেকে তোমাদের কতগুলো নিয়ম শিখায় দেখো। ওকে, করো, আমার সাথে সাথে করো। লেখো, এই একটা অবজেক্ট আর এই একটা অবজেক্ট। এই অবজেক্টের মাস হলো m1, এটা হলো 2 কেজি, আর এই অবজেক্টের মাস হলো m2 হলো 4 কেজি। এই দুটো অবজেক্টের মধ্যে যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা ধরে নিলাম আমরা d, এবং এটার ভ্যালু 2 মিটার। আর এখান থেকে এইটার ভ্যালু হচ্ছে আমাদের ফোর্স কত বের করতে হবে। তাহলে এটা যদি একটা কোশ্চেন এসে থাকে, তাহলে তুমি প্রথমেই একটা লেখো তো, কোশ্চেন নাম্বার এ, হোয়াট ইজ গ্র্যাভিটি, নাম্বার বি লেখো, হোয়াট আর দ্য ডিফারেন্সেস, দুটো লিখবা, differences between gravity and gravitation। এটা 1 মার্ক, এটা 2 মার্কস। সি, find out the force of attraction, find out the force of attraction between the two bodies। Find out the force of attraction between the two bodies। D number, if one of the bodies, if the mass of one of the bodies becomes double, but distance remain unchanged, then what will be the change? What will be the change of force of attraction will be the two bodies?
দেখো আমি খুব ঝটপট একটা ক্রিয়েটিভ এবং এই ধরনের প্রশ্নের পরীক্ষায় আসবে। আরেকটা টেকনিক আছে, এই যে এই নিয়মে ডি নাম্বারের আমি এটা ডি নাম্বারের 1 এইরকম আমি 11টা রুল শেখাবো। কখনোই ডিসটেন্স ডাবল করবো দুটো, কখনো ডিসটেন্স একটার অর্ধেক করে দেবো, কখনোই ডিসটেন্স আমি 4 টাইমস করে দেবো, তারপরে কখনো ডিসটেন্স রিমেইন আনচেঞ্জ রেখে ম্যাচটা ডাবল করবো, কখনো দুটো ম্যাচকে বাড়াবো, কখনো একটা ম্যাচকে বাড়াবো, আমার খেয়াল খুশি মতো। অর্থাৎ এখান থেকে যেভাবেই দিক না কেন ডি নাম্বারে হয়তো বলা হলো যে ডিসটেন্স ওয়ান অফ দ্য বডিজ ডাবল করলাম, যদি বলতো ওয়ান অফ দ্য বডিজ ডিসটেন্স রিমেইন হাফ আর অ্যানাদার অবজেক্ট ম্যাচটা রিমেইন আনচেঞ্জ বাট ডিসটেন্স রিমেইন আনচেঞ্জ, তাহলে কি পারবো না? তাহলে এখানে আমাদের যে ধরনেরই থাকুক না কেন ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই দিক না কেন আমাদের পেরিয়ে আসতে হবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং সেই পয়েন্টের উপরেই আমি শেখাবো। অর্থাৎ যে ক্রিয়েটিভ প্রশ্ন দিলাম এখানে ডি নাম্বারের যে ধরনেরই আসুক না কেন, যে স্টাইলেরই আসুক না কেন, কখনো বলা হলো যে ডিসটেন্স যদি আমাদের বাড়ানো হয়, ডাবল করা হয় অথবা অর্ধেক করা হয়, হোয়াটএভার ইট ইজ, আর ম্যাচও যদি অর্ধেক করা হয় অথবা ডাবল করা হয় অথবা দুটোই যদি কমানো হয়, তাহলে কি হবে, কি চেঞ্জ আসবে, সেটা একই ফর্মুলা একই টাইপ আমি তোমাদেরকে একটা দুটো রুলস লিখে করে দেখাবো। বাট আমি সবসময় আমি ক্লাসেও আমি এখানে 12টা নিয়মে আমি করেছি, 12টা ভাবে চেঞ্জ করে দেখিয়েছি আমি। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখন আসি যে 1 নাম্বারটা এটা পারবো, 2 নাম্বারটাও পারবো কম বেশি, হয়তো কনফিউশন আছে একটু। আমি সি আর ডিটা একটু সলভ করে দেব। দেখো প্রথমে সি আর ডি সলভ করে দিই। সবাই লিখেছো তো প্রশ্ন? সি আর ডি লিখেছো সবাই? হ্যাঁ, এক্সামে কিন্তু এরকম আসবে, এই যে একজন লিখছে C2G, ওকে, অলরেডি ডান অনেকের। তো দেখো এখানে আমরা যদি কোশ্চেন নাম্বার সি লিখি তাহলে সিটা করি। আনসার টু দা কোশ্চেন সি, আনসার সি। ফিজিক্সের অঙ্ক করতে গেলে প্রথমে ডান দিকে দাগ দিয়ে নেবা, মাঝখানে দাগ দিয়ে নেবা, দিয়ে লিখবা গিভেন, গিভেন, তাহলে ম্যাস অফ দ্য ফার্স্ট বডি লিখতে হবে এরকম, ম্যাস অফ দ্য ফার্স্ট বডি, এটা কি m1 কত এখানে 2 কেজি, ম্যাস অফ দ্য সেকেন্ড বডি, ম্যাস অফ দ্য সেকেন্ড বডি m2 কত এখানে 4 কেজি, ডিসটেন্স d ইকুয়ালস টু 2 মিটার, আর ফোর্স F1 দাও। F1 দেওয়ার কারণ আছে এখানে ডি নাম্বার করব তো এজন্য F1 দাও। F1 ইকুয়ালস টু হোয়াট, তাহলে লিখবো উই নো F1 ইকুয়ালস টু G ইনটু M1 M2 বাই D স্কয়ার। G এর ভ্যালু G থাকবে, G এর ভ্যালু বসাবো না, তাহলে এখানে G ইনটু M1 এর ভ্যালু হচ্ছে 2, M2 এর ভ্যালু হচ্ছে 4 আর D এর ভ্যালু হচ্ছে 2 স্কয়ার, তাহলে এখানে হবে 2 ইনটু G, এইভাবে হয় G ইনটু 2, এটা ক্যালকুলেশন করলে 4 কেটে যায়, 2 থাকে, তাহলে 2G, এখানে F1 এর ভ্যালু 2G, দেখো আমি লিখেছি F1 এর ভ্যালু হচ্ছে 2G, তাহলে C এর आंसर হলো 2G। অনেকেই করে ফেলেছো দেখছি আমি, C এর आंसर হলো 2G। কে কে করছো? ওকে, F1 এর ভ্যালু হচ্ছে 4F2, 4F2 মানে একে আহাদ, F1 এর ভ্যালু 4F2 মানে আমি বুঝিনি তোমার কথা। আচ্ছা ওকে, এখন দেখো যদি আমরা ডি নাম্বারটা করি তাহলে ডি নাম্বারটা কি বলছে শোনো ভালো করে, বলছে ইফ দ্য ম্যাস অফ দ্য ওয়ান অফ দ্য বডিজ, এখন এই দুটো বডির মধ্যে যে কোনো একটা ম্যাসকে তুমি ডাবল করো, তাহলে আমি ডি নাম্বারটা করি, তাহলে হিয়ার কোনটাকে ডাবল করবা বলো, এটাকে ডাবল করবা না এটাকে করবা, আর সেকেন্ডটাকে ডাবল করি, হিয়ার ম্যাস অফ দ্য ফার্স্ট বডি, ম্যাস অফ দ্য ফার্স্ট বডি M1 এটা হবে 2 কেজি, ম্যাস অফ দ্য সেকেন্ড বডি আমি আর লিখলাম না, M2 এটাকে ডাবল করো, তাহলে 2 into 4 equals to 8 কেজি, ডিসটেন্স দেখছে কি রিমেইন আনচেঞ্জ, তাহলে ডিসটেন্স d equals to 2 মিটার, ফোর্স অফ অ্যাট্রাকশন নিউ ফোর্স F2 equals to what, অর্থাৎ এই d এর এই ক্ষেত্রে কতটুকু ফোর্স হয় দেখব, তারপরে চেঞ্জ অফ দ্য ফোর্স বের করব। তাই যদি হয় তাহলে সেকেন্ড ক্ষেত্রে F2 equals to G into M1 M2 by D স্কয়ার, তাহলে G M1 এর ভ্যালু হলো আমাদের 2, M2 এর ভ্যালু হচ্ছে 8 আর এটা 2 স্কয়ার, তাহলে এখানে কত আসে G ইনটু 16, এখানে 4 আসে ইনটু 4, তাহলে আসবে এখানে
F2 ইকুয়ালস টু 4g, তাহলে F2 এর ভ্যালু আমরা 4g পেয়েছি, আর আগে পেয়েছিলাম F1 ইকুয়ালস টু 2g। এক কাজ করি, এটাকে আমি যদি 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার দিই, না দিলেও প্রবলেম নেই। এবার দেখো বলছে চেঞ্জ, আমাদের কিন্তু হয়নি, বলছে হোয়াট উইল বি দ্য চেঞ্জ অফ দ্য ফোর্স। তো আগের ফোর্স ছিল কত? আগের ফোর্স ছিল আমাদের 2g, আর নিউ ফোর্স কত হয়েছে? একটা বডির ম্যাস বাড়িয়ে নিউ ফোর্স হয়েছে 4g। তাহলে চেঞ্জ কত? চেঞ্জ মানে ডিফারেন্স অথবা টাইমস, চেঞ্জ মানে ডিফারেন্স অথবা টাইমস। তো আমরা টাইমস করার চেষ্টা করব, টাইমস মানে কত টাইমস বাড়ছে বা কমছে। তাহলে সেই ক্ষেত্রে টাইমস বের করতে গেলে, ভালো করে শুনবা এই কথাটা, টাইমস বের করতে গেলে ফাইনালের সাথে ইনিশিয়াল ভাগ করতে হয়, ফাইনালের সাথে ইনিশিয়াল ভাগ করতে হয়। টাইমস বের করতে গেলে ফাইনালের সাথে ইনিশিয়াল ভাগ করব। তাহলে এখানে 2 ডিভিশন 1 উই গেট, দেখো তাহলে 2 মানে F2 আর 1 মানে F1 ভাগ করলাম, আর এখানে কত 4g, বাম দিকেটা বাম দিকে দিয়ে ভাগ করলাম, ডানেরটা ডান দিয়ে ভাগ করব 4g, আর এখানে কত 2g। তাহলে এখানে জি ক্যান্সেল, এখানে এখানে 2 হয়, তাহলে লেখা যায় এখানে পাশে চলে আসে এখান থেকে এখানে, তাহলে এখানে লেখা যায় F2 ইকুয়ালস টু 2, এটা ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, দ্যাট ইজ দ্য ইকুয়েশন। অর্থাৎ F2 টা ক্রস মাল্টিপ্লাই করলে F2 ইকুয়ালস টু 2F1। তাহলে এই ইকুয়েশনে কি বলতে পারি? the final force will be 2 times of the initial force। তাহলে আমরা লিখে দেব, so the final force will be the 2 times of initial force, তাহলে ফাইনাল ফোর্স উইল বি দ্য 2 টাইমস অফ দ্য ইনিশিয়াল ফোর্স। এখন বলো তোমরা ক্লিয়ার হয়েছে কিনা? দ্য ফাইনাল ফোর্স উইল বি দ্য ফাইনাল ফোর্স উইল বি দ্য 2 টাইমস অফ দ্য ইনিশিয়াল ফোর্স। এখন কারোর কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করতে পারো, স্যার আমি এটা বুঝছি বা বুঝিনি। এখন আমি আরেকটা দেবো, ওই ডি নাম্বারে যদি অন্যভাবে থাকে, আগে এটা করে নাও, বুঝে নাও, তারপরে আমি স্যার ক্লিয়ার, স্যার আরেকবার বুঝিয়ে দেবেন, বুঝি নাই, আচ্ছা ওকে। দেখো এইখানে ডি নাম্বারে বলা হয়েছিল যে যদি ওয়ান অফ দ্য বডি যদি ম্যাস ডাবল করা হয়, তাহলে যে ফোর্সটা পাবো সেই ফোর্সটা আগের ফোর্সের কত টাইমস বা কতটুকু চেঞ্জ হবে। তাহলে আমরা এখানে ছিল আগে 2 কেজি টু 4 কেজি, যে কোনো একটা বডির ম্যাসকে আমি ডাবল করব। তো এখানে দেখো ম্যাস অফ দ্য ফার্স্ট বডিকে 2 কেজি লিখছি, এটা চেঞ্জ করিনি। তাহলে ম্যাস অফ দ্য সেকেন্ড বডিকে আমি ডাবল করে দিলাম, 2 × 4 = 8 কেজি। ডিসটেন্স লেখা ছিল রিমেন আনচেঞ্জ, তাহলে ডি এর ভ্যালু 2 মিটার। তাহলে এই ক্ষেত্রে ফাইনাল ফোর্স F2 = হোয়াট? তাহলে ফর্মুলা কি? F2 = G × m1 m2/d²। তাহলে ভ্যালু বসাও, G m1 এর ভ্যালু 2, m2 এর ভ্যালু 8 আর d এর ভ্যালু 2। এটা ক্যালকুলেট করলে F2 = 4g। অর্থাৎ ফাইনাল ফোর্সটা ওয়ান অফ দ্য বডির ম্যাস ডাবল করে ফাইনাল ফোর্সটা হলো আমাদের কি 4g। এবার সি নাম্বারে দেখো, সি নাম্বারে যে আগে যে স্টেপে ছিল সেখানে ফোর্স পেয়েছি আমরা 2g। তাহলে আগের ফোর্স ছিল আমাদের 2g, এখন নতুন ফোর্স ম্যাস ওয়ান অফ দ্য বডির ম্যাস ডাবল করে আমাদের ফাইনাল ফোর্স হলো আমাদের 4g। তাহলে কত টাইমস বাড়ছে বা কমছে? তাহলে কত টাইমস বাড়ছে কমছে সেই জায়গায় আমরা কি করতে পারি? ফাইনাল ফোর্সের সাথে ইনিশিয়াল ফোর্সটা ভাগ করতে পারি। তো ফাইনাল ফোর্স F2, এই যে লিখলাম F2, ভাগ করলাম ইনিশিয়াল ফোর্স F1, F2 এর ভ্যালু ছিল 4g আর F1 এর ভ্যালু ছিল 2g, ভাগ করলাম করে F2/F1 = হয়েছে এখানে 2। তাহলে F2 ক্রস মাল্টিপ্লাই করলে F2 = 2F1। তাহলে এই ইকুয়েশনটা কি বলতে পারি? দ্য ফাইনাল ফোর্স উইল বি দ্য 2 টাইমস অফ দ্য ইনিশিয়াল ফোর্স। অর্থাৎ ডাবল হয়েছে, ফাইনাল ফোর্সটা ইনিশিয়াল ফোর্সের 2 টাইমস মানে ডাবল হয়েছে। এখন বলো, যারা বলছো স্যার আরেকবার বুঝিয়ে দেন প্লিজ, আমি তাদের ক্ষেত্রে আরেকবার বুঝিয়ে দিলাম, এখন তোমাদের অভিমত জানাও। ক্লিয়ার স্যার? তোমরা না অন্যদের কথা রিপ্লাই করছো, এটা খুব ভালো, খারাপ জিনিস। হ্যাঁ, ইট ওয়াজ দ্য কন্ডিশন ফর ডি। ওকে, গুড। যে বলেছিলেন স্যার আমাদের একটু প্রবলেম আছে বা স্যার আরেকবার বুঝান, তারা ক্লিয়ার হয়েছো?
তাহলে আমি আরেকটা দিতে পারি। দেখো প্রশ্নে ওখানে আমি D1 দিছিলাম, ডি নাম্বারের 1। এখন ডি এর 2 যদি এইরকম না থাকে, যদি এইরকম থাকে, কোশ্চেনটা যদি এইরকম দেওয়া থাকতো, দেখো D2 কত ইন্টারেস্টিং। দেখো, ইফ দ্য mass of both bodies become double and distance make double also. Is there any change? Is there any change of the force of attraction? অর্থাৎ ডি নাম্বারে যেভাবেই থাকুক না কেন, ডি নাম্বারে যেভাবেই থাকুক না কেন, এই রিলেটেড একটা বাড়ালাম, একটা কমালাম, দুটো বাড়ালাম, দুটো কমালাম, উল্টা পাল্টা যেভাবেই থাকুক না কেন, জাস্ট ফর্মুলাতে পুট করে দেবো, দিয়ে আমরা ভাগ করে দেবো। তো ওকে আমি দেখি চেঞ্জ হয় কিনা। তার আগে সি নাম্বারের আনসারটা এখানে লিখে নিই। F1 ছিল আমাদের কত, 2G। ওকে, ভালো কথা, এটা আমি লিখে রাখলাম। এখন দেখো ডি নাম্বারে যদি এইভাবে থাকতো তাহলে আমরা অঙ্কটা কিভাবে করি দেখো। তাহলে এখানে লিখবো আমরা হিয়ার, দেখো তো mass of the both bodies become কি ডাবল করা হয়েছে। তাহলে mass ফার্স্ট বডি কত, m1, তাহলে m1 কে ডাবল করলে কত হবে 4 কেজি, আর mass of the second body কেও ডাবল করছি, তাহলে m2 কত হবে 8 কেজি। আর এখানে ডিসটেন্স আমরা কি করছি, ডাবল করছি, তাহলে d কত হবে 4 মিটার, ডাবল করে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে ফোর্স F3, যেহেতু D1 এর F1 F2 দিছিলাম তো এটা F3 দিলাম। F3 কত হোয়াট, তাহলে আমরা লিখতে পারি উই নো F3 equals to G into M1 M2 by D square। ভ্যালু বসাও, G এর ভ্যালু কত, G, M1 এর ভ্যালু কত 4, M2 এর ভ্যালু কত 8, আর D এর ভ্যালু কত 4 স্কয়ার। তাহলে এখানে কত হয় 4 টা 32 হলো। তাহলে এখানে ক্যালকুলেট করলে G into 2, তাহলে F2 2G, তাহলে F3 এর ভ্যালু 2G এটা পেলাম, আর আগে F1 এর ভ্যালু 2G। তাহলে F1 আর F2 কত, তাহলে ডেফিনেটলি দুটো থেকে আমরা জানি, আমরা এটাও বলতে পারি F1 এর ভ্যালু ছিল আমাদের 2G, তাহলে F2 এর ভ্যালু হচ্ছে 2G। তাহলে ভাগ করো, তাহলে F3 টা F3 বাই F1 equals to 2G into 2G, তাহলে এটা করলে কত হয় 1 হয়। তাহলে F3 বাই F1 equals to 1, তাহলে F3 equals to F1। So there is no change of the force of attraction in that case। এই ক্ষেত্রে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন চেঞ্জ হয়নি। যদি দুটো বডির ব্যাসও ডাবল করি এবং যদি ডিসটেন্সও ডাবল করি একই সাথে, তাহলে কিন্তু কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন চেঞ্জ হয়নি। অর্থাৎ আগেও যা ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল এখনো ফোর্স অফ অ্যাট্রাকশন সেম আছে। কন্ডিশন করলাম কি, দুটো বডির ম্যাসকে আমি ডাবল করে দিলাম এবং ডিসটেন্স আগে ছিল সেটাকেও আমি ডাবল করে দিলাম, তাহলে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। এই ধরনের প্রশ্ন এমসিকিউতে আসলে তুমি রাফ শিটে করে নিবা, করতে খুব অল্প সময় লাগবে এবং ঠাস ঠাস করে আনসার দিয়ে দিতে পারবা। এখন বলো তোমাদের অবস্থান দেখতে চাই আমি। স্যার বুঝেছি, ক্লিয়ার স্যার, ওকে স্যার, কনস্ট্যান্ট থাকবে, ইয়েস স্যার, ক্লিয়ার স্যার, ওকে স্যার, ইজি স্যার, নাইস এক্সপ্লানেশন স্যার, নো চেঞ্জ, ওকে। আর তোমরা বলো আমি কি আর দেবো এই নিয়মের, না একটু অন্য একটু ডিফারেন্ট নিয়মে শেখাবো? এখানে এটা রেখি আমি একটু ডিফারেন্ট নিয়মে শেখাবো, না এটা থেকে আরো এখন যদি আরেকটা দিই, মনে করো D3 যদি এরকম দিই, ইফ দ্য mass of the both bodies become double, লেখো প্রশ্নটা, if the mass of the both bodies become double and distance make half, এটা হাফ করে দিই, হাফ, এটা 3 নাম্বার। তাহলে if the mass of the both bodies become double and distance কত করলাম, হাফ করলাম, is there any what is the change, what will be the change of force of attraction, what will be the
চেঞ্জ অফ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন। করো দেখি এটা। তাহলে প্রথম যেটা ছিল সি নাম্বারের, এটা আনসারটা আমাদের থাক, এবং ডি নাম্বারটা এইভাবে আসছে। তাহলে কি আমরা পারবো না? ডেফিনেটলি পারবো। তাহলে আমি একটু করি। তাহলে m1 এর ভ্যালু কত বলতেছে? বোথ বডিজ ডাবল, তাহলে এটা 4 কেজি, m2 এর ভ্যালু 8 কেজি, আর ডিটা অর্ধেক করা হচ্ছে, তাহলে এখানে 1 মিটার। 1 মিটার, এখানে f4 ইকুয়ালস টু হোয়াট? তাহলে f4 ইকুয়ালস টু g ইনটু m1 m2 বাই d স্কয়ার। এখন ভ্যালু বসাও। তাহলে g ইনটু 4 ইনটু 8 ডিভাইডেড বাই 1 স্কয়ার, তাহলে কত হয় এখানে? একটা 32, 32g। তাহলে f4 এর ভ্যালু কিন্তু 32g। আমি বলছিলাম টাইমস বের করতে হলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে f4 ডিভাইডেড বাই f1 ইকুয়ালস টু f2 এর ভ্যালু 32g আর f1 এর ভ্যালু 2g। তাহলে এটা ক্যান্সেল করো, এখানে 16। তাহলে f4 বাই f1 ইকুয়ালস টু 16, f4 ইকুয়ালস টু 16 f1। তাহলে আমরা কি বলতে পারি? ফাইনাল ফোর্স উইল বি দা 16 টাইমস অফ দা ইনিশিয়াল ফোর্স। এই ক্ষেত্রে ফাইনাল ফোর্সটা হবে ইনিশিয়াল ফোর্সের 16 টাইমস। যদি ফাইনাল ফোর্সটা এখানে ইনিশিয়াল ফোর্স যদি 2 নিউটন হয়ে থাকে, জি এর ভ্যালু মনে করো 1, কথার কথা, তাহলে এখানে যদি 2 নিউটন হয়, তাহলে এখানে হবে 32 নিউটন। অর্থাৎ 16 টাইমস মোর হবে ফাইনাল ফোর্স। কন্ডিশন কি? যদি দুটো বডির ম্যাসকে ডাবল করা হয় এবং ডিসটেন্সকে যদি অর্ধেক করা হয়, তাহলে ফাইনাল ফোর্সটা হবে ইনিশিয়াল ফোর্স থেকে ফোর্সের 16 টাইমস। তাহলে এই ধরনের যদি এমসিকিউ আমাদের প্রশ্ন আসে, তাহলে ডেফিনেটলি করতে কত সময় লাগবে? 2 মিনিটই না লাগুক, কিন্তু অন্য প্রশ্নগুলো তো 10 সেকেন্ড লাগে। তাহলে এই ধরনের ম্যাথ থাকলে এই ধরনের কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসে। ইভেন এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার সিকিউতে থাকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট এই একটা পার্ট, আর একটা ম্যাথস এন্ড ওয়েটের জিনিসটা বের করা একটা ইম্পর্টেন্ট পার্ট। এই তো দুটো জায়গা আছে এখানে। তো আজকে তার সব হবে না, আজকে এই জিনিসটাই ভালো করে শেখো। তারপরে নেক্সট ডে একটা ক্লাস পেলে আর একটা ক্লাস লাগে। একসাথে একদিনে সব শেখা যায় না, সেই শেখাটা কোনো গুরুত্ব থাকে না। 16 টাইমস, ওকে। হ্যাঁ, এখানে স্ট্রং ফোর্স। আরেকটা জিনিস দেখো, এখানে ডিসটেন্স কম করা হয়েছে বলে, ডিসটেন্স অর্ধেক করা হয়েছে বলে ফোর্স অফ অ্যাট্রাকশন স্কয়ার হারে বেড়ে গেছে। ম্যাসটাও আমরা ডবল করেছি বলে ফোর্স বেড়ে গেছে। ম্যাসকে ডবল করেছি আবার ডিসটেন্সও কমেছি, তার মানে কি? ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি বেড়ে গেছে। এটা হলো মূল। এইভাবে বুঝে নিতে হবে। অর্থাৎ এখানে ডিসটেন্সটাও কম করেছি এবং ম্যাসটাও আমরা ডাবল করেছি, তাই ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক বেশি বেড়ে গেছে। দেখো টাইম তো অলরেডি শেষ, কিন্তু আরেকটা জিনিস আমার 5 মিনিট লাগবে, আমি ওই জিনিসটা একটু শেখাতে চাই। সেটা হলো এই প্রশ্নটাই দেখো, যদি এইরকম প্রশ্ন আসে ডি নাম্বারে, at what distance এখানে মনে করো সিতে একটা, এখানে একটা অবজেক্ট থাকলো। এই অবজেক্টটা মনে করো, এই অবজেক্টের ম্যাস হলো 4 কেজি, না এখানে ধরো 1 কেজি, এই বডিটা 1 কেজি। তো সি একটা, এটা এ একটা অবজেক্ট, এটা বি একটা অবজেক্ট, সি একটা অবজেক্ট। তো সি একটা অবজেক্ট যদি বসাই, তাহলে সেই বসালে কোন পয়েন্টে বসালে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এ এন্ড সি এন্ড ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন বি এন্ড সি উইল বি ইকুয়াল? কি বললাম? সি একটা বডি যার ম্যাস 1 কেজি, সেই বডিটা এই দুটার মধ্যে কোন পয়েন্টে বসালে, কত ডিসটেন্সে বসালে তাদের ফোর্স অফ অ্যাট্রাকশনটা এ আর সি এর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন আর বি এবং সি এর মধ্যে অ্যাট্রাকশনটা ইকুয়াল হবে। অর্থাৎ what distance if the mass of another body of mass of 1 kg of another body is placed in between the two bodies, then the force of attraction between that body and a body must be equal to the force of attraction between B body and that body. আমি বুঝাতে পেরেছি? সি একটা বডি, এই বডির ম্যাস যদি 1 কেজি হয়, তাহলে এই দুটো বডির কোন পয়েন্টে বসালে, কত ডিসটেন্সে বসালে, এ থেকে কত ডিসটেন্স অথবা বি থেকে কত ডিসটেন্সে বসালে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এ এন্ড সি এন্ড ফোর্স অফ অ্যাট্রাকশন বি এন্ড সি ইকুয়াল হবে। তাহলে আমি ধরে নিলাম এ আর সি এর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন F1 আর বি এবং সি এর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন F2। তাহলে ইকুয়েশন থেকে F1 = F2। তাহলে আমি ধরে নিলাম
এ থেকে আমরা x ডিসটেন্সে আমাদের ফোর্স অফ অ্যাট্রাকশন যা হবে এটা ইকুয়াল হবে। তাহলে এখান থেকে এটা কতটুকু হবে 2 - x। ইজ ইট ক্লিয়ার? তাহলে a থেকে c পর্যন্ত যদি x হয় তাহলে c থেকে b পর্যন্ত হবে কত 2 - x। তাহলে এখান থেকে f1 কত হবে? f1 হবে আমাদের g m1 m3, এটার ভ্যালু হচ্ছে m3, g m1 m3 ডিভাইডেড বাই d স্কয়ার, এটা d1 দাও, এটুকু d1। তাহলে এখানে বলো তো m1 কত 2 কেজি, m2 ইকুয়ালস টু কত 1 কেজি, আর d কত এখানে d হলো x। তাহলে f1 এর ভ্যালু কত g 2 1 ডিভাইডেড বাই it স্কয়ার d x স্কয়ার। তাহলে কত হলো এখানে 2g বাই x স্কয়ার, এটা হলো আমাদের। এখন দেখো এই দুটোর মধ্যে করব। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা করি তাহলে এই দুটোর মধ্যে করলে আমাদের f2 equals to g m2 m3 divided by d square। এখন বলো g এর ভ্যালু কত, g m1 এর ভ্যালু m2 এর ভ্যালু কত 4, m1 এর ভ্যালু কত 1, আর d এর ভ্যালু কত 2 - x। তাহলে 2 - x হোল স্কয়ার। তাহলে f2 তাহলে এখানে লেখা যায় 4g divided by 2 - x হোল স্কয়ার। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন কি f1 f2 আমাদের x এর ভ্যালু বের করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু দা কন্ডিশন f1 f2, তাহলে f1 এর ভ্যালু কত, f1 এর ভ্যালু হলো 2g বাই x স্কয়ার, আর f2 এর ভ্যালু হলো 4g বাই 2 - x হোল স্কয়ার। g ক্যান্সেল করে দাও, এখানে 2 থাকে। তাহলে এখন আমরা করি 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু 2 বাই 2 - x হোল স্কয়ার। এটাই কি লেখা যায় বলো তো, কিভাবে করা যায়? এখন এটা x এর ভ্যালু বের করতে হবে। এক কাজ করো, রুটটাকে যদি ভ্যানিশ করতে চাই রুট স্কয়ার, তাহলে 1 বাই x স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি না 1 বাই x হোল স্কয়ার ইকুয়ালস টু রুট 2 বাই 2 - x হোল স্কয়ার লিখতে পারি আমরা। তাহলে স্কয়ার কেটে দাও, 1 বাই x ইকুয়ালস টু রুট 2 বাই 2 - x। আরো জটিল হয়ে গেল নাকি? আচ্ছা দেখি, তাহলে এখানে কি লেখা যায় 2 - x ইকুয়ালস টু রুট 2x, রুট 2x। তাহলে এক কাজ করি 2 ইকুয়ালস টু রুট 2x মাইনাস প্লাস x, তাহলে 2 ইকুয়ালস টু x কমন নিই রুট 2 প্লাস 1। তাহলে এখানে আমরা x ইকুয়ালস টু 2 বাই রুট 2 প্লাস 1, এটা ক্যালকুলেট করে যত হবে তত মিটার a থেকে d, a থেকে c এর ডিসটেন্স সেখানে প্লেস করলে ফোর্স অফ অ্যাট্রাকশন ইকুয়াল হয়ে যাবে। একটু কঠিন মনে হতে পারে, কঠিন না, তোমাদের ক্লাসের জন্য হয়তো একটু কঠিন হতে পারে। কিছু বোঝো নাই, আসলে তাড়াহুড়া করে হয় না। বলা হয়েছে এখানে যে দুটা বডির মধ্যে একটা নতুন বডি প্লেস করলে কত ডিস্টেন্সে প্লেস করলে সেই বডির মেস m1 m 1 কেজি, সেই সি বডিটা যদি এখানে বসায় কত ডিস্টেন্সে বসালে a এবং c এর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন b আর c এর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ইকুয়াল হবে। তো আমি এখানে প্লেস করলাম a থেকে x ডিস্টেন্সে প্লেস করলাম, প্লেস করে সেই ফোর্সটা হলো f1, আর b এবং c এর মধ্যে যে ডিসটেন্স হবে সেটা ছিল টোটাল 2, তাহলে 2 - x, সেই ফোর্সটা হলো আমাদের f2। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন f1 f2। এখন f1 এর ভ্যালু বের করছি, f2 এর ভ্যালু বের করছি, করে এই দুটো ইকুয়াল করে আমরা x এর ভ্যালু বের করলেই হবে এর থেকে ওই বডিটা এত ডিসটেন্সে প্লেস করলে হবে আমাদের ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন a and c, and force of attraction between b and c be equal। It was easy, কেউ বলতেছো it is not understandable for me, ওকে, এত হার্ড ম্যাথ করিনি। আচ্ছা, এটা কি আসবে? ডোন্ট থিঙ্ক, হ্যাঁ আসতে পারে, আসবে না কেন, এটা কঠিন কিছু ছিল না। তোমরা কি একটু সময় দিবে আর একটু ফ্রেশ করে করলে আমার মনে হয় ক্লিয়ার হবে। আচ্ছা ওকে, তোমাদের টাইম না ওভার হয়ে গেছে, আর এই সময়ের মধ্যে সব পড়ানো তো টাফ হয়ে যায়। এটা এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এই অবজেক্টের ম্যাথ ছিল m1 = 2 কেজি, আর এখানে বডিটার ম্যাথ ছিল m2 = 4 কেজি।
এখন বলা হয়েছে এর মধ্যে একটা বডি সি বডি এখানে প্লেস করলাম, এটা M3, এই পয়েন্টটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এখন বলা হয়েছে এখান থেকে এই ডিসটেন্স ছিল আমাদের কত, d = 2 মিটার। এখন বলা হলো যে এই সি বডিটা কত ডিসটেন্সে প্লেস করলে আমাদের এ সি এর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এ আর সি এর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন F1 আর বি এবং সি এর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন F2 মাস্ট বি ইকুয়াল হবে, অর্থাৎ F1 = F2 হবে। সি বডিটা এ থেকে কত ডিসটেন্সে অথবা বি থেকে কত ডিসটেন্সে প্লেস করলে তাদের ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এ এন্ড সি এন্ড ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন বি এন্ড সি মাস্ট বি ইকুয়াল, এটা ছিল আমাদের প্রশ্ন। তাহলে আমরা ধরে নিলাম যে সি অবজেক্টটা M3 এখানে 1 কেজি, তাহলে সি বডিটা আমি ধরে নিলাম এ থেকে x মিটার ডিসটেন্সে প্লেস করলাম। তাহলে বলতো এই টোটাল ছিল এ থেকে বি পর্যন্ত 2 মিটার, তাহলে এখন সি থেকে বি এর ডিসটেন্স কত হবে, 2 - x মিটার। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন এই দুটোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন আমরা ধরেছি F1 আর এই দুটোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ধরেছি F2। তাহলে বিটুইন A টু C এই দুটোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ধরলাম F1। তাহলে F1 = কত, G * M1 M3 ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে G * M1 এর ভ্যালু কত, 2, আর M3 এর ভ্যালু কত, 1, আর x স্কয়ার ডিসটেন্স x ধরেছি। তাহলে F1 = কত হবে, 2G / x স্কয়ার। এটা এক নম্বর ইকুয়েশন। এবার দেখো বিটুইন B and C, B and C, তাহলে B and C এর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন F2, সেই ক্ষেত্রে কি মাস অফ দা G * এটা কত, M2 * M3, M2 * M3 ডিভাইডেড বাই ডিসটেন্স 2 - x হোল স্কয়ার, কারণ ডিসটেন্স 2 - x। তাহলে G * M এর ভ্যালু কত, M2 এর ভ্যালু 4 আর M3 এর ভ্যালু কত, 1 ডিভাইডেড বাই 2 - x হোল স্কয়ার। তাহলে এখানে কত হবে, 4G ডিভাইডেড বাই 2 - x হোল স্কয়ার। তাহলে এখানে F2 এর ভ্যালু পেলাম, F1 এর ভ্যালু পেলাম। তাহলে অ্যাকর্ডিং দ্য কন্ডিশন কি, F1 = F2 সে বলা ছিল প্রশ্নে। তাহলে আমরা লিখব অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, আমি মুছে ফেললাম উপরেরটা একদম ক্লাস তো শেষের দিকে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন F1 = F2, তাহলে F1 এর ভ্যালু কত, এটা 2G ডিভাইডেড বাই x স্কয়ার, আর F1 এর ভ্যালু, F2 এর ভ্যালু কত, 4G ডিভাইডেড বাই 2 - x হোল স্কয়ার। এখানে জাস্ট x এর ভ্যালুটা বের করলে অঙ্ক হয়ে গেল, এবং সেখানে বলতাম x এর ভ্যালু যা হবে, a থেকে c অবজেক্টটা ওই ডিসটেন্সে প্লেস করলে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন A and C এন্ড বিটুইন B and C মাস্ট বি ইকুয়াল। তো সেখানে এই ক্যালকুলেশন করে কিন্তু মুছে ফেলছে মনে হয়, সেখানে ক্যালকুলেশন করে কত ছিল সেটা করে ফেলবা। এখন তোমরা এখান থেকে x এর ভ্যালু বের করবা, করলে অঙ্কটা হয়ে যাবে। ওকে, এবার বুঝছি, সরি স্যার, ইটস অলসো ভেরি ইজি। ওকে, তাহলে বলো আজকে যে ক্লাসটা আমি করালাম এইটা যদি বলা হয় এই চ্যাপ্টারের দুটো পার্ট, একটা পার্ট আমি নিউটনস ল অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশন, গ্র্যাভিটি এবং এর যে আমাদের ম্যাথ, এবং যে স্টাইলে ম্যাথ আসুক না কেন আমার বিশ্বাস পারা উচিত তোমরা যারা অন্তত ক্লাস করলে এখানে সবাই কি পারবে না পারবে না আমাকে বলো একটু, যে সবাই পারবে কি পারবে না। স্যার ইটস ক্লিয়ার অর নট, না হলে আবার দরকার হলে আবার পড়াবো নেক্সট ক্লাসে। কিন্তু যেটা শিখবে সেটা এমনভাবে শেখো যে না আর কখনোই প্রবলেম না হয়। ওকে, আমি খুবই সরি, এক্সট্রিমলি সরি, কারণ কারোর সবার মনের আশা একসাথে পূরণ করা যায় না। আর আমিও পার্টিকুলারলি চ্যাপ্টার নাম্বার 10 আমি তো দেখেছি ক্লাসগুলো, আমি স্যারের ক্লাস আমি সব দেখেছি, এবং স্যার দুটো ক্লাস নিয়েছে তোমাদের উপরে। স্যার খুঁটিনাটি সমস্ত বিষয় আলোচনা করেছে, এবং ইভেন বইতে যা নাই, এবং তোমাদের ওখানে যে ব্লিচিং পাউডার কীভাবে প্রডিউসড হয় তোমার বইতে নাই রিয়াকশন, স্যার কিন্তু রিয়াকশান লিখে দেখিয়েছে। এবং স্যার ওখানে কিন্তু বারবার বলেছে এখানে কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে লাইম ওয়াটারের মধ্যে ক্লোরিন পাস করালে। এবং স্যারের একটা জোকর আমি শুনলাম, স্যার নাকি বলতো যেটাকে ওই শিএলকে ডাকলে যেটা হয়, মানে শিএল এটা হচ্ছে ব্লিচিং পাউডারের ফর্মুলা, এবং স্যার সেটাও বলেছে, আমার খুব ভালো লেগেছে। এবং তোমরা ওই ক্লাসে কিন্তু স্যার সব A to Z সমস্ত কিছু পড়িয়েছে।
এবং একটা প্রশ্ন বাদ দেয়নি, তোমার অ্যাসিডের ক্যারেক্টারিস্টিক্স, বেজের ক্যারেক্টারিস্টিক্স, অল অ্যালকালিজ আর বেস বাট অল বেজেস আর নট অ্যালকালি। তারপর এখানে সল্ট কি, সল্ট একটা নিউট্রাল সাবস্টেন্স। তারপর এখানে ইন্ডিকেটর কি সেটা পড়িয়েছে, অ্যাসিড কি, অ্যাসিডের প্রপার্টিসগুলো কি, এবং অ্যাসিডের ইউজেসগুলো কি। ওখানে একটা জিনিস তোমরা পড়বা, আর সেটা হলো অ্যাসিড থ্রোয়িং কাকে বলে, এবং অ্যাসিড থ্রোয়িংয়ে তোমার স্টেপগুলো কী 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 হওয়া উচিত, কীভাবে হাউ টু রিডিউস দ্য অ্যাসিড থ্রোয়িং বা হাউ টু মিনিমাইজ দ্য অ্যাসিড থ্রোয়িং। এটা কিন্তু একটা হেনিয়াস ক্রাইম, এবং এটা কিন্তু আমাদেরকে কন্ট্রোল করতে হবে, অ্যাসিড থ্রোয়িং কী। আর অ্যাসিডের বিভিন্ন অ্যাসিডের ইউজেসগুলো পড়বা, অ্যালকালির ইউজেসগুলো স্যার সুন্দর করে বলেছে, এবং অ্যাসিডের ইউজেসগুলো বলেছে। যেমন আমাদের যে ঘরে সাপ ঢোকে, কার্বলিক অ্যাসিড যদি ইউজ করি তাহলে সাপ কিন্তু আমাদের ঘর থেকে পালাবে, এটা একটা অ্যাসিডের ইউজেস। স্যার ওই দিন বলছিল স্বর্ণকারা কি অ্যাসিড ইউজ করে, অ্যাকোয়ারেজিয়া। এখানে নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের কম্বিনেশনকে বলা হয় অ্যাকোয়ারেজিয়া। 3 molecules অফ বা 3 moles অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 mole অফ নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেট, এটা মিশালে হয় অ্যাকোয়ারেজিয়া। এগুলো যে কোনো মেটালকে কি ডিজলভ করে দেয়, এটা অ্যাকোয়ারেজিয়া বলে। স্যার তো এটাও বলেছে, দেখেছি আমি। অ্যাকোয়ারেজিয়া, সালফিউরিক অ্যাসিডের ইউজেস, যেমন আইপিএস ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়, তাই না? সালফিউরিক অ্যাসিড বিভিন্ন ফার্টিলাইজার তৈরিতে ইউজ করা হয়। সালফিউরিক অ্যাসিডকে মানে ডিটারজেন্ট, বিভিন্ন কেমিক্যালস হিসাবে ইউজ করা হয়। এবং মনে রাখবে সালফিউরিক অ্যাসিডকে বলা হয় কিং অফ কেমিক্যালস, অর্থাৎ পৃথিবীতে যত কেমিক্যালস আছে তার মধ্যে কিং অফ কেমিক্যালস। এবং একটা দেশের ডেভেলপমেন্ট হিসাবে বলা হয় যে দেশে সালফিউরিক অ্যাসিডের ইউজেস যত বেশি, সেই দেশ তত বেশি ডেভেলপড, মনে থাকবে। তারপরে আমাদের অ্যাসিড দুই ধরনের, একটা অর্গানিক অ্যাসিড, একটা ইনঅর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড খাওয়া যায়, অর্গানিক অ্যাসিডের মধ্যে বিভিন্ন রকমের যে ভিনেগার থেকে শুরু করে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, এবং এটা কি স্কারবি ডিজিজকে হচ্ছে কি আমাদের প্রিভেনশন হিসাবে আমরা খাই ভিটামিন সি। এবং তোমরা এই সবসময় ক্লাসে বলে তোমরা ভিটামিন সি সমৃদ্ধ ফল বেশি করে খাবে, নিজেকে সুরক্ষিত রাখবে, শরীরে ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে হবে। ওকে, অনেক লেকচার দিয়ে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। ওকে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীকালে ইনশাল্লাহ আমরা সময় পেলে এই চ্যাপ্টার রিমেনিং পার্ট এবং চ্যাপ্টার 10, তোমরা অনেকে বলেছো মন খারাপ করো না, আমি রিমেনিং পার্ট বা কিছু জিনিস আমি চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 7 বাকি পার্টটা আমি শেষ করব। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।